হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে ছত্রপতি সম্ভাজি মহারাজকে নিয়ে। তো কালকে ছাবার ট্রেলার এসে গেছে এবং প্রত্যেকেরই খুবই ভালো লেগেছে, গুজবাম দিয়েছে। ফিকি কৌশলের পারফরমেন্স খুব ভালো ছিল। তো আমি ভাবলাম যে আপনারা প্রত্যেকেই জানেন কালকি 2898 এডি যখন বেরিয়েছিল তার আগে আমি মহাভারত নিয়ে একটা সিরিজ করেছিলাম। তো সেম ভাবে এই ছবিটার আগে, মানে ছবিটা রিলিজ করতে চলেছে খুব শীঘ্রই, ফেব্রুয়ারি 14-এ। তার আগে আমি ভাবলাম যে ছত্রপতি সম্ভাজি মহারাজকে নিয়ে একটু কথা বলা যায়। দেখুন, ওনাকে নিয়ে ডিটেলে উনি তো মানে 9 বছর ধরে রাজত্ব করেছেন এবং 9 বছরে প্রচুর 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 লড়াই করেছেন। মানে অরঙ্গজেবকে বিশাল একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। আমি তো মনে করি ছত্রপতি শিবাজির থেকেও বেশি অ্যাকচুয়ালি অ্যাগ্রেসিভলি লড়াই করেছেন ছত্রপতি সম্ভাজি মহারাজ। এবার সেইটা ডিটেলে তো কথা বললে মানে বিশাল বড় ভিডিও হয়ে যাবে, বাট আমি মেন হাইলাইটস গুলো ছুঁয়ে যাওয়ার চেষ্টা করবো এবং আপনারা কোনগুলো এগুলোর মধ্যে জানতেন কি করতে। আচ্ছা, সবচেয়ে প্রথমে বলে দিই, এই যে সিংহর সাথে লড়াই, এই যে ব্যাপারটা আছে, যেটা আমরা সিনেমার মধ্যে একটা শর্টে দেখতে পাচ্ছি, ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি, যেটা দেখতে খুব আইকনিক লাগছে, ওখানে গ্রাফিক্সের কাজও খুব ভালো হয়েছে। বাট অ্যাকচুয়ালিতে কিন্তু এরকম কোনো হিস্টোরিক্যাল কোনো ঘটনা নেই, ঠিক আছে, ছত্রপতি সম্ভাজি মহারাজের ক্ষেত্রে, যে উনি কোনো লায়নকে ওরকম মানে মুখ চিড়ে দিয়েছিলেন হাত দিয়ে। এরকম কিন্তু অ্যাকচুয়াল ঘটনা নেই। ওইটাকে সিম্বল হিসেবে ধরা হয়। মানে অনেক মুখে মুখে আর কি চলতি কথা আছে, এরকম হয় না যে গল্প কথা, সেরকম প্রচুর আছে, যাকে আমরা গাথা বলি হিন্দিতে। বাট অ্যাকচুয়ালিতে এটা কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট নয়। এবং অ্যাকচুয়ালি যে ওনার যে কারেজটা, যে উনি কি করেছিলেন, এতদিন ধরে মুঘলদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, মুঘল এত বড়। এবং আপনাদেরকে বলে রাখি, ছত্রপতি শিবাজি মহারাজের সময় অরঙ্গজেব 2জন জেনারেলকে খালি পাঠিয়েছিল ডেকানের দিকে, এবং পাঠিয়েছিল উইথ অ্যারাউন্ড 50,000 সৈন্য। আর ছত্রপতি সম্ভাজি মহারাজের সময় এই 9 বছরে 31 জন জেনারেলকে পাঠিয়েছে এবং সৈন্য পাঠিয়েছে অ্যারাউন্ড 4 lakhs। তার মানে জাস্ট বুঝতে পারেন ম্যাগনিটিউডটা কতটা ডিফারেন্স আছে। তো ও যেহেতু এতটা কারেজের সাথে লড়েছে এবং খালি মানে মুঘলদের সাথে নয়, আরো আশেপাশের কিংডমদের সাথেও লড়াই করেছে, সেটা আমি পরবর্তীতে আসছি। তো তাই জন্য অ্যাজ আ মানে সিম্বল অফ কারেজ ওইটাকে আর কি ওরকম ভাবে লোগো মানে সিম্বলিক্যালি ডিনোট করা হয়, যে ও একটা সিংহর সাথে আর কি লড়াই করেছে, সেটার মুখ ভেঙে দিয়েছে। মানে সিংহটা বেসিক্যালি ডেপিক্ট করছে যে মুঘল এম্পায়ারকে, এবং ও অতটা কারেজলি এবং ফিয়ারলেসলি যে লড়েছে, তো সেটার ডেপিকশন আর কি। এটা আপনাদেরকে আগেই বলে দিলাম। এবার ছত্রপতি সম্ভাজি মহারাজের মাইট বি হয়তো ছাবা সিনেমাতে যে জিনিসটা দেখাবে না, কারণ এখানে ছত্রপতি শিবাজি মহারাজ মরে যাওয়ার পরবর্তীর ঘটনাগুলো দেখানো হচ্ছে। তার আগে কিন্তু 9 বছর বয়স থেকে কিন্তু ছত্রপতি সম্ভাজি মহারাজ কিন্তু এই ব্যাপারগুলোর মধ্যে ইনভলভ হয়ে গেছিল। 2 বছর বয়সে তার মা মারা যায়, তার পরবর্তীতে ঠাকুমার কাছেই মানুষ হয়েছে। মানে ছত্রপতি শিবাজির যে মা, তিনি আর কি ছত্রপতি সম্ভাজিকে মানুষ করেছিলেন। এবং তার পরবর্তীতে যখন তার 9 বছর বয়স হয়ে যায়, তাকে একটা ট্রিটি সাইন করেছিল শিবাজি মহারাজ মুঘলদের সাথে, যেটাকে বলা হয়েছে ট্রিটি অফ পুরন্দর বলে, ঠিক আছে। তো সেই ট্রিটি অনুযায়ী ওখানকার যে ডেকান জায়গাটা, ওটা তো দিল্লি থেকে দূর, তো অরঙ্গজেব নিজে তখন ডেকানে যায়নি, অরঙ্গজেব নিজের লোক পাঠিয়ে দিত। তো সেই লোকের কাছে গিয়ে আমের ফোর্টে গিয়ে ওকে থাকতে হতো আর কি। মানে 9 বছর বয়সেই আর কি ওকে গিয়ে থাকতে হচ্ছে, যে ট্রিটিটা সাইন করেছে, তো মানে শিবাজির ছেলেকে গিয়ে ওদের কাছে থাকতে হবে অ্যাজ পলিটিক্যাল প্রিজনার টাইপের। এবং পরবর্তীতে শিবাজি যখন গেছিল আগ্রাতে, ঠিক আছে, এর সাথে অরঙ্গজেবের সাথে দেখা করতে, তো তখন নিজের 9 বছরের ছেলেকে নিয়ে গেছিল, অত ছোট ছেলেকে নিজের সাথে নিয়ে গেছিল। এবং শিবাজি এবং সম্ভাজি মহারাজকে, এদের দুজনকে হাউস অ্যারেস্ট করে অরঙ্গজেব রেখে দিয়েছিল। এবং পরবর্তীতে কিছুদিনের মধ্যেই এরা ওখান থেকে দুজন মিলে, বাবা ছেলে মিলে পালিয়ে যায়। এবং সেই পুরো প্ল্যানিংটা কিন্তু এই ছত্রপতি সম্ভাজি মহারাজই করছে। তখন তিনি ছত্রপতি হননি, সম্ভাজি মহারাজই কিন্তু নিজে এই প্ল্যানিংটা করে নিজের বাবার সাথে পালিয়ে গেছিল। ফুলের বলেছিল যে আমাদের ফুলের একটা টকরি চাই, একটা ফলের টকরি চাই, আমরা ভগবানকে পুজো করব, এবং তার মধ্যেই লুকিয়ে ওখান থেকে পালিয়ে গেছিল। ওটা নিয়েও মানে ওটারও মাল্টিপল ভার্সন আছে, যে পালিয়ে যাওয়ার ওই গল্পটার অনেকগুলো ভার্সন আছে। আমি একটা ভার্সন আপনাদের সাথে শেয়ার করলাম। এবার যখন ছত্রপতি শিবাজি মহারাজ মারা যান, তার পরবর্তীতে এবং অরঙ্গজেব না এই নর্থ থেকে সাউথের দিকে মানে চলে এসেছিল, এবং একটা টাইমের পরবর্তীতে সে আর বাড়ি ফেরেনি, এবং সে মারাও গেছে কিন্তু ডেকান নেই, ঠিক আছে। সে কিন্তু আর বাড়ি ফিরতে পারেনি, মানে আগ্রাতে ফিরতে পারেনি কিন্তু। এবং সে এতটা ডেকান নিয়ে অবসেসড হয়ে গেছিল, এবং এই 9 বছর ধরে মানে সম্ভাজি মহারাজ অরঙ্গজেবকে এমন আর কি ওখানে আটকে রেখেছিল বিভিন্ন লড়াই ইত্যাদি করে, এবং অরঙ্গজেবের পুরো ফোকাসটা খালি মারাঠা এম্পায়ারকে ধ্বংস করবো এইদিকে চলে গেছিল, যে নর্থের দিকে অন্য যে প্রভিন্সগুলো আছে, মানে স্পেশালি জাটরা, তারা কিন্তু মুঘলদের উপর অ্যাটাক করতে অলরেডি শুরু করে দিয়েছিল, আগ্রা ফোর্ট ইত্যাদিতে অ্যাটাক হওয়া শুরু করে দিয়েছিল। তো ওই দিকটা কিন্তু মুঘলরা ধীরে ধীরে লুজ করে ফেলেছিল। এবং অরঙ্গজেব মারা যাওয়ার পরবর্তীতে তাই জন্য মুঘল সাম্রাজ্য কিন্তু আর বেশি দিন টিকতে পারেনি, কিন্তু এই কারণেই, কারণ নর্থের দিকে কিন্তু ওদের যে হোল্ডটা, সেটা ধীরে ধীরে চলে গেছিল। এবং সাউথটা অরঙ্গজেব কোনোদিনও জিততে পারেনি, কারণ অরঙ্গজেবের ইচ্ছে ছিল হচ্ছে যে পুরো ইন্ডিয়াটাকে ক্যাপচার করবো, সেটার জন্যই সাউথের দিকে এসেছিল, কিন্তু আলটিমেটলি করতে পারেনি। আপনাদেরকে বলে রাখি যে ওই 9টা বছর ছত্রপতি সম্ভাজি মহারাজ রাজা ছিল, তো সেই তার মাঝে ও কিন্তু ওকে না মানে মারাঠা এম্পায়ারটা, আপনারা যদি ম্যাপটা ইন্ডিয়ার ভালো করে মনে করেন, মানে এটা তো মুম্বাই, মানে মুম্বাই বলছি সরি, মহারাষ্ট্র, ওর দেখবেন নিচের দিকেই হচ্ছে গোয়া,
ঠিক আছে। এবং গোয়াতে সেই সময় পর্তুগিজরা ছিল, তো মুঘলরা পর্তুগিজদের সাথে টাই আপ করেছিল যাতে ওই দিক থেকে অ্যাটাক করতে পারে। তারপর মাইসোর, ঠিক আছে, কর্ণাটক, ওটাও দেখবেন পাশে, মহারাষ্ট্রের পাশে, তো সেখান থেকেও আর কি অ্যাটাক করবে। তো মাইসোরের যে সেখানকার যে এরা ছিল, রাজারা ছিল, তাদের সাথে টাই আপ করেছিল মুঘলরা। তারপরে আরো সাউথের দিক থেকে আরো কয়েকজন ছিল, তাদের সাথে টাই আপ করেছিল, ঠিক আছে। তো দিয়ে চারিদিক থেকে ওদেরকে অ্যাটাক করবো, দিয়ে মারাঠাদেরকে শেষ করব। কিন্তু ছত্রপতি সম্ভাজি গারিলা ওয়ারফেয়ার টেকনিক ইউজ করে এদের সাথে সব জায়গায় গিয়ে লড়াই করছে। মানে গোয়াতে গিয়ে একটা লড়াই করছে, পর্তুগিজদেরকে ওখানে হারিয়েছে, তবে মাইসোরের দিকে গিয়ে লড়াই করে হারিয়েছে। তো এরকম বিভিন্ন লড়াই কিন্তু ওইগুলোতেও করেছে। এবং এছাড়া আপনারা ট্রেলারের মধ্যে যে শটটা দেখতে পেয়েছিলেন, এখানে পুরো শহরটাকে পুরো জ্বালিয়ে দিয়েছে, অরঙ্গজেব বলছে যে আমি আর মুকুটটা পরবো না, সেখান না বলছে, ওটা হচ্ছে বেসিক্যালি অরঙ্গাবাদে যে অ্যাটাকটা করেছিল, অরঙ্গাবাদটাকে পুরো জ্বালিয়ে দিয়েছিল, প্রচুর লুট করেছিল। তাদেরকে এটা বলে রাখি যে অরঙ্গজেবের 4টে ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলের নাম ছিল আকবর বলে, ইয়েস, ওর একটা ছেলের নাম রেখেছিল আকবর। তো সেই কিন্তু অ্যাকচুয়ালি সম্ভাজির কাছে এসেছিল, ঠিক আছে, হেল্প চাইতে, এবং সম্ভাজির কাছে সে বহুদিন ছিল। পরবর্তীতে সম্ভাজি কিন্তু তাকে হেল্প করে পার্সিয়া পালিয়ে যেতে সাহায্য করে। এবং ও যে সম্ভাজির কাছে লুকিয়েছিল আর কি, মানে ও ভেবেছিল যে সম্ভাজির হেল্প নিয়ে, আকবর ভেবেছিল সম্ভাজির হেল্প নিয়ে নিজের বাবাকেই হারিয়ে থ্রোনটা আর কি নিজের কবজায় করে নেবে, কিন্তু সেটা আলটিমেটলি হয়নি এবং পরবর্তীতে ও পার্সিয়া পালিয়ে গেছিল। তো এই 9 বছর প্রচুর লড়াই করার পরবর্তীতে সম্ভাজিকে কিছুতেই অরঙ্গজেব হারাতে পারছিল না। তো আলটিমেটলি কিন্তু তাকে কিন্তু মানে ধরে নেয় আর কি, অ্যারেস্ট করে, এবং সেটা কিন্তু ফন্দি করে। অনেকগুলো মানে গল্প আছে, এটারও অনেকগুলো ভার্সন আছে। কেউ বলে যে ওনার যে খুব কাছের মন্ত্রী টন্ত্রীরা ছিল, অফিসিয়ালসরা ছিল, তারা ওনাকে ধরিয়ে দিয়েছিল, ওনার লোকেশনটা রিভিল করে দিয়েছিল মুঘলদের কাছে। আবার কেউ কেউ বলে ওনার নিজের শালা সেই আর কি এই জিনিসটা করেছিল, সে নাকি রিভিল করে দিয়েছিল ওনার লোকেশনটা। এবং যেরকম চন্দ্রগুপ্তর কাছে চাণক্য ছিল, সেরকম ওনার কাছেও একজন লোক ছিল যে ওনাকে পরামর্শ দিত, অ্যাডভাইস দিত আর কি। তিনি একজন কবি ছিলেন। তো তিনি এবং ছত্রপতি সম্ভাজি মহারাজ এরা দুজন যাচ্ছিল, তো এদের লোকেশনটা মুঘলরা জানতে পেরে গেছিল, তো এদের দুজনকে অ্যারেস্ট করে নিয়েছিল। এবং তারপরে ওদেরকে মারাত্মক মারাত্মক টর্চার করা হয়। এবং ওই টর্চারের পোর্শনটা মানে জাস্ট মানে হাত পা আপনার মানে এই ঠান্ডা হয়ে যাবে, এতটাই ডেডলি টর্চার করেছিল। মানে প্রথমে বলেছিল যে তুমি ইসলাম নিয়ে নাও, ঠিক আছে, তুমি যদি ইসলাম নিয়ে নাও আর যদি আমার সামনে করে দাও, আমি তোমাকে এক্ষুনি ছেড়ে দেবো। তো ও বলেছিল আমি কিছুতেই নেবো না। এবং সেইটাই হচ্ছে দেখবেন টিজারে যে শর্টগুলো ছিল, টিজারটা মনে করুন, টিজারে দেখবেন ও পুরো রক্তাক্ত হয়ে গেছে, সবাইকে আশেপাশে মারছে, ঠিক আছে। ওটা বেসিক্যালি কি করেছিল, ওকে হাত পা চেন দিয়ে বেঁধে না পুরো শহরে ঘুরিয়েছিল, এবং লোকেদেরকে দিয়ে পাথর মেরেছিল সম্ভাজিকে, যে দেখো যদি মানে এম্পায়ারের সাথে তুমি লড়াই করো, মানে বাদশার সাথে লড়াই করো, তাহলে তোমার কি হবে, এরকম আর কি একটা মেসেজ দেওয়ার জন্য। এবং প্রচন্ড ওকে মেরেছিল। এবং সেই সময় তখনও ও কারেজ দেখিয়ে গেছে, ও ইসলাম কিছুতেই নেয়নি। ও তো তারপরে মারাত্মক টর্চার করা হয়, মানে নখ বার করে নেওয়া হয়, হাত কেটে দেওয়া হয়, ঠিক আছে, চোখ অন্ধ করে দেওয়া হয়, চোখ অব্দি অন্ধ করে দিয়েছিল, সেটা হয়তো ছবির মধ্যে দেখাবে না, অতটা গোড় ইত্যাদি দেখাবে না। তো সেইভাবে করা হয়। তারপরে তার গলা কেটে দেওয়া হয়েছিল, এবং তারপরে বডিটাকে পিস পিস করে দেওয়া হয়েছিল, এবং নদীর ধারে গিয়ে ফেলে দেওয়া হয়েছিল, এরকম আর কি বলা হয়। এবং তার পরবর্তীতে মারাঠারা আর কি ওই যে মানে অত টর্চার সহ্য করেও যে মানে বশ্যতা স্বীকার করেনি, ওইটা আর কি পুরো মারাঠা এম্পায়ারকে ইন্সপায়ার করে। এবং তার পরবর্তীতে সব জায়গায় মানে যারা যারা লিডার্সরা ছিল সবাই এক হয়ে তারা কন্টিনিউসলি লড়াই করতে থাকে অরঙ্গজেবের সাথে, এবং লড়াইটা একটা নেক্সট লেভেলে চলে যায়। মানে একটা হয় না যে একটা লোক মরে গেল, কিন্তু পুরো মানে এইটাকে স্ট্রাগলটাকে, মানে পুরো যে ফ্রিডমের স্ট্রাগলটাকে, সেটাকে পুরো একটা এনার্জি দিয়ে গেল যে ভাই এবার সবাই লড়ো, এবং সবাই ওটা থেকে মোটিভেট হয়ে লড়ছে। তো এটা আপনাকে যে আমাদের অস্কার উইনিং ছবি ব্রেভ হার্টের কথা ডেফিনেটলি মনে করাবে। এবং আমার মনে হচ্ছে ক্লাইম্যাক্সটা ব্রেভ হার্টের মতোই হবে, কারণ ব্রেভ হার্টেও ছিল যে স্কটল্যান্ডের মানে ফ্রিডম ফ্রম ব্রিটিশ। তো এবং সেখানে উইলিয়াম ওয়ালেস যে ক্যারেক্টারটা, যেটা আমাদের প্লে করেছিল, মেল গিবসন প্লে করেছিল, এবং সেখানেও দেখবেন শেষের দিকে তাকে মারাত্মক মারাত্মক টর্চার করা হয়, এবং তাকে বলা হয় যে তোমাকে ছেড়ে দিতে পারি, তোমাকে মানে টর্চার আর করবো না যদি তুমি আমাদের বর্ষতা স্বীকার করে না। তো তখন ও বলে ফ্রিডম ফ্রিডম বলে মরে যায়, ওর গলাটাও কেটে দেয়। দেখবেন সেম টাইপের সিন ছিল। আপনারা যদি ব্রেভ হার্ট না দেখে থাকেন অবশ্যই দেখুন। তো আমার মনে হয় এখানেও ভিকি কৌশলের উপর মারাত্মক টর্চার করা হবে, ডেফিনেটলি চোখ অন্ধটা দেখাবে না। এবং তখনও আর কি ও দেখাচ্ছে যে হাত পা চেন দিয়ে বেঁধে দিয়েছে, বাট তখনও মানে ও মানে মুঘলদেরকে মেরে যাচ্ছে, এবং তখন তারপরে ওকে মেরে মেরে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না, এবং হাত পা চেন দিয়ে বেঁধে দেবে। এবং তখনই ওই ডায়লগটা দেবে যে আমি যদি মরে যাই, মানে আমি মরে যাওয়ার পরবর্তীতেও মানে ঘরে ঘরে মারাঠার প্রতিটা ঘরে ঘরে ছত্রপতি শিবাজি এবং সম্ভাজির মতো জন্মাবে, কিন্তু তুই যেদিনকে মরে যাবি সেদিনকে তোর মানে মুঘল এম্পায়ারটাও শেষ হয়ে যাবে। তো ওই যে ডায়লগটা যখন দিচ্ছে ভিকি কৌশল, ওটা বেসিক্যালি ওটাই বলতে চাইছে যে এরপরেও মারাঠিরা লড়বে, কিন্তু অরঙ্গজেব আর পারবে না আর কি। এবং সেটাই তাই মানে তার পরবর্তীতে তাই হয়েছিল। এবং মানে সম্ভাজির এটা দেখে মানে এত কারেজ এবং এত ফিয়ারলেস এই যে ব্যাপারটা দেখে
অরঙ্গজেব কিন্তু একটা টাইমের পরে ইমপ্রেস হয়ে গেছিল। একটা টাইমে হয় না যে আপনার শত্রুর সাথে আপনার একটা সম্পর্ক হয়ে যায়, হ্যাঁ, মানে যেটা কিন্তু পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ির মধ্যেও হয়েছিল। মানে মোহাম্মদ ঘড়ি কিন্তু পৃথ্বীরাজ চৌহানের সাথে এসে দেখা করতো, কথা বলতো, এবং আপনারা জানেন যে কিভাবে মেরেছিল পৃথ্বীরাজ চৌহান। কিন্তু কি হয় না যে আপনার একটা শত্রু যে থাকে তার সাথে আপনি যখন তাকে টর্চার করছেন, এ করছেন, তো তার সাথে আপনি একটা বন্ডিং হয়ে যায় যে রেজিলিয়েন্সটা কি, ভাঙছে না কিছুতে, এত টর্চার করছে। তো মানে মরে যাওয়ার পরে সম্ভাজি যখন মরে গেছিল, তো তখন অরঙ্গজেব একটা কথা বলেছিল যে আমার 4টে ছেলে ছিল, তার মধ্যে যদি একটাও এই সাম্বার মতো হতো, ঠিক আছে, আমার ছেলে যদি শিবার ছেলের মতো হতো, তাহলে আমি পুরো ইন্ডিয়া আরামসে জিতে নিতাম। এই কথাটা বলেছিল, মানে অ্যাপ্রিসিয়েট করেছিল আর কি, যে এরকম আমি যোদ্ধা দেখিনি। তো সেটাও বলেছিল অরেঞ্জ। ছিল মোটামুটি সাম্ভাজির গল্প, আমি খুব ছোটোর মধ্যেই বললাম, এটা প্রচুর ডিটেল আছে, আপনারা পড়তে পারেন। এবং অলরেডি মারাঠি ছবি হয়ে গেছে ছত্রপতি সম্ভাজি মহারাজকে নিয়ে, মাল্টিপল মারাঠি ছবি হয়ে গেছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। বাট আমি তো বলবো যে সেগুলো দেখতে যাবেন না, তার কারণ ছাওয়ার জন্য ওয়েট করুন। ছাওয়াটা বড় স্কেলে হচ্ছে, ট্রেলারটাও দারুণ ইম্প্যাক্টফুল ছিল। তো ছাওয়াটা দেখলে আর কি, মানে আপনি একবার গল্পটা অলরেডি দেখে নেবেন, তার পরবর্তীতে দেখবেন, তো আপনার এক্সপিরিয়েন্সটা কোথাও ট্যাম্পার হতে পারে। এবং ছাওয়াতে ওরা ওয়ার সিকোয়েন্সেস গুলো যেভাবে করেছে, বিজিএম ইত্যাদি, ভিকি কৌশলের পারফরমেন্স, সবকিছু মিলিয়ে রিলি লুকিং ফরওয়ার্ড। আমার তো দারুণ লেগেছে ট্রেলারটা, দেখা যাক ছবিটা কিরকম হয়। এবং এই গল্পটা প্রচন্ড প্রচন্ড ইন্সপায়ারিং, এবং মানে মানে এই লোকটা মানে মারাত্মক ফিয়ারলেস, মানে একটা হয় না, মানে তখনকার দিনে আর কি পুরো অ্যালফা মেল, মানে সেরকম আর কি একটা ক্যারেক্টার। সো আমার প্রচন্ড পছন্দের একটা ক্যারেক্টার। তো আপনারা কারো ছত্রপতি সম্ভাজির ব্যাপারে জানতেন অবশ্যই কমেন্টে জানান, এবং আপনারা কারা কারা ছাওয়া দেখার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।